গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা গত কয়েকটি ক্লাসে ভারত নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, তাই না? তোমাদের বইতে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত, সেখানকার প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভূগোল কিন্তু রয়েছে। প্রাকৃতিক দিক আমরা কিন্তু প্রাকৃতিক অঞ্চল যেমন মৃত্তিকা, জলবায়ু, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ, এইসব বিষয়গুলো কিন্তু আমরা পড়ে এসেছি। এবং ভারতের যে শিল্প রয়েছে সেই শিল্প সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসগুলিতে আলোচনা করেছি। যেমন লৌহ ইস্পাত শিল্প, তারপরে বস্ত্র বয়ন শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মোটর গাড়ি শিল্প ইত্যাদি আমরা গত ক্লাসেই আলোচনা করেছি, তাই তো? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কিন্তু ভারতের জনসংখ্যা। তাহলে ভারতের জনসংখ্যা একটা বিরাট বড় অধ্যায়। এই অধ্যায়টাকে কিন্তু আমি দুটো পার্টে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে তো আমরা ভারতের জনসংখ্যা নিয়ে আলোচনা করবই, তার আগে গত ক্লাসের পড়াগুলো তোমাদের কেমন মনে আছে একটু দেখি। আচ্ছা, তোমরা তো ভারতের শিল্প সম্পর্কে পড়েছো, পড়েছো তো? তাহলে বলো তো যে ভারতের সব থেকে বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? ভেরি গুড। টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন অর্থাৎ টিস্কো হলো ভারতের সর্ববৃহৎ বা বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র, তাই না? আচ্ছা, এই টিস্কোর কথা যখন তোমরা বললে, বলো তো এই টিস্কো কে, কবে, কোথায় গড়ে তুলেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের মনে আছে? মনে আছে, ভেরি গুড। বলো তো কবে গড়ে উঠেছিল টিস্কো? বাহ! ১৯০৭ সালে জামশেদজি টাটা কিন্তু টিস্কোটা প্রতিষ্ঠা করেছিলেন। এবারে বলো কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? জামশেদপুরে। ঝাড়খণ্ডের জামশেদপুরেই কিন্তু জামশেদজি টাটা এই টিস্কো কোম্পানিটা বা ইস্পাত কেন্দ্রটা কিন্তু গড়ে তুলেছিলেন। তাই তো? এটি কিন্তু ভারতের বৃহত্তম। যদি বলে সরকারের তরফ থেকে বা সরকারি যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে বৃহত্তম ইস্পাত কেন্দ্র কোনটি? তখন কিন্তু টিস্কো হবে না। কারণ টিস্কো কিন্তু বেসরকারি একটি সংস্থা। তাই তো? তাহলে সরকারি সংস্থাগুলির মধ্যে বৃহত্তম কোনটি বলতো? ভেরি গুড। ভিলাই কিন্তু হলো বৃহত্তম। আচ্ছা, তোমরা সেল কথাটা শুনেছো, SAIL। এই সেল কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলতো? ভেরি গুড। সেল প্রতিষ্ঠিত হয়েছিল 1954 এ, তাই তো? এই সেলের সদর দপ্তর কোথায়? এই সেলের সদর দপ্তর কিন্তু রয়েছে নিউ দিল্লিতে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এই যে ইস্পাত উৎপাদনে কিন্তু ভারত পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। তোমাদের মনে আছে কততম স্থান? ভেরি গুড। ভারত লৌহ ইস্পাত উৎপাদনে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথমে কিন্তু কে রয়েছে? চীন, তাই না? আচ্ছা, তোমরা বস্ত্র শিল্প সম্পর্কে জেনেছো, তাই না? অস্থান শিল্পের একটি উদাহরণ হলো কিন্তু বস্ত্র শিল্প। ভারতের কোন অঞ্চলে সব থেকে বেশি এই বস্ত্র শিল্প বেশি উৎপাদিত হয় বা কেন্দ্রীভবন বেশি ঘটেছে? পশ্চিমাংশে। তাহলে পশ্চিমাংশে কোন কোন রাজ্য রয়েছে? গুজরাট, মহারাষ্ট্র, এই দুটি রাজ্যে কিন্তু বস্ত্রবয়ন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ কি বলতো? ভেরি গুড। কাঁচামালের সহজলভ্যতা, জলবায়ু, শ্রমিক, সমস্ত মূলধন, সমস্ত দিকে কিন্তু এই পশ্চিম ভারত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তো? সেই কারণে ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু একটা স্থানকে। বলতো ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদকে। ভেরি গুড। ঠিক তেমনি দক্ষিণ ভারতেরও কিন্তু একটি ম্যানচেস্টার রয়েছে। কাকে বলছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার? কোয়েম্বাটুরকে। এবং আমাদের যে উত্তর ভারত রয়েছে, সেই উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? কানপুরকে। ভেরি গুড। আচ্ছা স্টুডেন্ট, বলো তো যে সূর্যোদয় শিল্প বা উদীয়মানের শিল্প কাকে বলে? আমরা এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে গত ক্লাসেও আলোচনা করেছিলাম, তাই না? বলো তোমরা তাহলে যে সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। অর্থাৎ আধুনিক যে শিল্পদানব, এই আধুনিক শিল্পদানবও কিন্তু বলা হয় এই পেট্রো রসায়ন শিল্পকে, তাই না? আচ্ছা, এই পেট্রোরসায়ন শিল্পও কিন্তু ভারতবর্ষের পশ্চিমাংশে বেশি গড়ে উঠেছে, অর্থাৎ আরব সাগরের তীরবর্তী যে
রাজ্যগুলো রয়েছে, যেমন মহারাষ্ট্র, গুজরাট, এইসব অঞ্চলে কিন্তু তৈল খনি রয়েছে। এই তৈল খনির সুবিধার্থে যে উপায়িত দ্রব্যগুলো রয়েছে, সেখান থেকেই এই পেট্রোরসায়ন শিল্পের উৎপত্তি, তাই তো? আচ্ছা, এরপরে আমরা গত ক্লাসে মোটর গাড়ি শিল্প পড়েছিলাম, আর কি পড়েছিলাম? তথ্য প্রযুক্তি শিল্প, তাই না? মোটর গাড়ি শিল্প কাকে বলছি বলতো? তোমাদের মনে আছে মোটর গাড়ি শিল্প কাকে বলে? আমরা যখন ইঞ্জিনিয়ারিং শিল্প পড়েছিলাম তখন কিন্তু দুটি ভাগে ভাগ করেছিলাম। কি ভাগ করেছিলাম বলতো? একটি হলো কিন্তু ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, আরেকটি কি ছিল? যে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। এই ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে যেমন রেল ইঞ্জিন, জাহাজ, বিমান ইত্যাদি তৈরি হয়। এবং হালকার মধ্যে কি পড়ছে? ঘড়ি, চশমা, বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটার, এসি, ফ্রিজ, এগুলো কিন্তু সবই হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, তাই না? ঠিক তেমনই এই যে মোটর গাড়ি শিল্প, মোটর গাড়ি শিল্পটি হচ্ছে এমন এক ধরনের শিল্প যে শিল্পে বাস, লরি, চার চাকার যে ট্যাক্সি, প্রাইভেট কার, বিভিন্ন রকমের প্রাইভেট কার থেকে শুরু করে মোটর বাইক, স্কুটার ইত্যাদি সমস্ত কিন্তু হলো মোটর গাড়ি শিল্পের উদাহরণ। দেখো, আহ, এই যে ভারী শিল্প, যেমন রেল ইঞ্জিন, বিমান এবং জাহাজ, এই তিনটি বাদ দিয়ে যে যানবাহনগুলো তৈরি করা হয়, সেগুলি সবই কিন্তু হলো মোটর গাড়ি শিল্পের উদাহরণ, তাই তো? বলতো ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাই শহরকে, বা মো টাউনও বলা হয় কিন্তু চেন্নাই শহরকে। কেন বলতো বলা হয় ভারতের ডেট্রয়েট? ভেরি গুড, কারণ আমেরিকার ডেট্রয়েটও কিন্তু এরকম অসংখ্য আহ, এই যে মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে, এবং অসংখ্য যন্ত্রপাতি যে শিল্প, সেগুলোও কিন্তু গড়ে উঠেছে এই আমেরিকার ডেট্রয়েটে। তারই নাম অনুসরণ করে ভারতবর্ষের মধ্যে চেন্নাইতে সব থেকে বেশি এরকম মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে। তাই চেন্নাইকে কিন্তু বলা হয় ডেট্রয়েট, তাই তো? আচ্ছা, এই যে মোটর গাড়ি শিল্প, একে সংযোজন ভিত্তিক শিল্প কেন বলা হয়? এটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। বলতো এই মোটর গাড়ি শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প কেন বলা হয়? ভেরি গুড। একটা যখন মোটর গাড়ি তৈরি করতে হয় তখন কিন্তু তার বিভিন্ন পার্টস পত্র জুড়ে জুড়ে তৈরি করতে হয়। তার চাকা, তার ইঞ্জিন, তার সিট, তার বডি ইত্যাদি তৈরি করতে কিন্তু ওই লৌহ ইস্পাত যেমন লাগে, তেমনি অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, তামা, টিন প্রভৃতিও কিন্তু লাগছে, তাই না? ফলে জুড়ে জুড়ে একটা যন্ত্র বা একটা মোটর গাড়ি তৈরি করা হচ্ছে, তখন আহ, তাকে কি বলা হচ্ছে? সংযোজন ভিত্তিক শিল্প, মোটর গাড়ি শিল্পকে। দেখো, পৃথিবীতে কিন্তু মোটর সাইকেল উৎপাদনে ভারত কিন্তু কত স্থানে রয়েছে বলতো? ভেরি গুড, দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে ভারতবর্ষ, তাই না? আচ্ছা, এরপরে আমরা আর কি পড়েছিলাম? তথ্য প্রযুক্তি শিল্প পড়েছিলাম। বলতো তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? ভেরি গুড, কম্পিউটার ও যোগাযোগ ব্যবস্থার সাহায্যে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, পরিমার্জনা ইত্যাদি কাজে শিক্ষা, জলবায়ু বা বিভিন্ন ক্ষেত্রে এই তথ্যকে সংরক্ষণ করা হয়, ইত্যাদিকে কি বলা হয়? তথ্য প্রযুক্তির শিল্প, তাই না? এই তথ্য প্রযুক্তি শিল্পে কিন্তু মানব সম্পদ লাগে, তাহলে এর যে কাঁচামাল সেটি কি? মানব সম্পদ, অর্থাৎ মানুষের বুদ্ধি, চিন্তা, বিশ্লেষণ কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপাদান। এটা আমরা গত ক্লাসেই জেনেছিলাম, তাই তো? আচ্ছা, এই তথ্য প্রযুক্তি বিভিন্ন সংস্থা কিন্তু রয়েছে ভারতে কিন্তু। আহ, কতকগুলি সংস্থা রয়েছে, তার মধ্যে বৃহত্তম সংস্থা কোনটা তোমাদের মনে আছে? ভেরি গুড, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস কিন্তু হলো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা, তাই না? আচ্ছা, আরো অনেকগুলি সংস্থা কিন্তু রয়েছে, কি কি বলতো? ভেরি গুড, উইপ্রো, তারপরে নিট টেকনোলজি, এইচসিএল, মহেন্দ্রা টেক বা টেক মহেন্দ্রা, সিএমসি লিমিটেড প্রভৃতি কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। আর এই তথ্য প্রযুক্তি কেন্দ্রের কথা বলতে গেলে ভারতের সব থেকে বেশি কোথায় এই তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে বলো তো? ভেরি গুড, বেঙ্গালুরুতে, তাই না? তাই ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরু শহরকে। কারণ
ভারতের যে বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো রয়েছে তার বেশিরভাগটাই কিন্তু এই বেঙ্গালুরু শহরে গড়ে উঠেছে। ভেরি গুড, তোমরা গত ক্লাসের পড়া খুব ভালো মনে রেখেছো, থ্যাংক ইউ। আজকের আমরা ভারতের জনসংখ্যা নিয়ে আলোচনা করব, দুটি ক্লাসের মাধ্যমে কিন্তু এই জনসংখ্যা সম্পর্কে আমরা বিশ্লেষণ করব। তোমরা ভারতের জনগণনা বা আদমশুমারির নাম কিন্তু শুনেছো। প্রতি 10 বছর অন্তর ভারতের কি হয়, জনগণনা হয়। তবে লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে, তাই না? আমরা এই সেন্সাস বা ভারতের জনগণনা ইত্যাদি সম্পর্কেই কিন্তু আজকে বিস্তারিত জানবো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। ভারতের জনসংখ্যা, আদমশুমারি বা এই যে সাধারণ ধারণা, এই আদমশুমারির সম্পর্কে তোমরা কি জানো, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই আদমশুমারি শব্দটা থেকেই কিন্তু এই জনগণনা শব্দটা এসেছে। ঠিক আছে, দেখো তোমরা এই আদমশুমারির অর্থ এই যে রয়েছে লেখা এখানে, আদিমশুমারির অর্থ কি, অর্থ কি? আদিমশুমারি শব্দটির উৎপত্তি দুটি উর্দু শব্দ থেকে। তাহলে আদিমশুমারির কথা কোথা থেকে উৎপত্তি হয়েছে, উর্দু শব্দ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। কি কি দুটো? আদম, আদম কথার অর্থ হলো কিন্তু জন বা মানুষ, এবং সুমারি, এই সুমারির কথার অর্থ হলো কিন্তু গণনা। তাহলে এই দুটিকে একসাথে করে আদিমশুমারির ব্যুৎপত্তিগত যে অর্থ হলো সেটি হলো কিন্তু জনগণনা। তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে আদিমশুমারি শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে। তাহলে তোমরা কি বলবে, উর্দু শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আদম কথার অর্থ হচ্ছে জন বা মানুষ, এবং সুমারি কথার অর্থ হচ্ছে কিন্তু গণনা। এই দুটির কে কিন্তু যুক্ত করেই হয়েছে জনগণনা। এবারে এই যে জনগণনা, এই জনগণনার সংজ্ঞা কি? তোমরা একটা কথা মনে রাখবে যে আদিমশুমারির ইংলিশ কিন্তু হলো সেন্সাস। তাহলে আদিমশুমারি বা জনগণনা এর ইংরেজি অর্থ কি? সেন্সাস। দেখো, কোনো একটি দেশে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর কিন্তু, ঠিক আছে, জনসংখ্যার সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ করা এবং বিশ্লেষণ করাকে কিন্তু আদিমশুমারি বা সেন্সাস বলে। তাহলে কি হলো সংজ্ঞা, যে কোনো একটি সেন্সাস বা জনগণনা কাকে বলে, যদি পরীক্ষায় আসে তুমি কি লিখবে, যে কোনো একটি দেশে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর জনসংখ্যার যে তথ্য সংগ্রহ করা হয়, বিশ্লেষণ করা হয় এবং সংরক্ষণ করা সার্বিক যে কর্মসূচি রয়েছে তাকে আমরা কি বলবো, আদিমশুমারি বা সেন্সাস। এবারে ভারতে কিন্তু স্টুডেন্ট প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে। 2011 সালে কিন্তু লাস্ট জনগণনা হয়েছিল। কোনো কারণবশত 2021 সালে কিন্তু সেই জনগণনাটা কন্টিনিউ করা হয়নি। ঠিক আছে, তবে ভারতে প্রথম জনগণনা কবে শুরু হয়েছিল এবং সর্বশেষ জনগণনা কবে হয়েছিল সেটি কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই আসে। তাই তোমরা খুব ভালো করে কিন্তু এই দুটো শর্ট প্রশ্ন মুখস্থ করবে, যে ভারতে 10 বছর অন্তর জনগণনা হচ্ছে এবং 1871 সালে প্রথম কিন্তু এই জনগণনা শুরু হয় বা আদিমশুমারি শুরু হয়। তাহলে ভারতে কবে জনগণনা প্রথম শুরু হয়? 1871 সালে। এবং সর্বশেষ যে জনগণনা হয়েছে সেটা হচ্ছে 2011 সালে, এবং সেটি কিন্তু 15তম আদিমশুমারি। ঠিক আছে, 15তম আদমশুমারি হলো কিন্তু 2011 সালে, যেটি লাস্ট হয়েছিল, সর্বশেষ। তাহলে তোমরা এখানে কি কি জানলে? জানলে যে ভারতের জনসংখ্যার মধ্যে জনগণনা কাকে বলে বা সংখ্যাটা কি, কত বছর অন্তর হয় জনগণনা, এবং জনগণনা ভারতে প্রথম কবে স্টার্ট হয়েছিল এবং সর্বশেষ কবে হয়েছিল। এরপরে কি রয়েছে বিষয়বস্তু। দেখো, আদমশুমারিতে দেশের মোট জনসংখ্যা, নারী পুরুষ, বয়স, ধর্ম, ভাষা, কর্মী অকর্মী, পেশা, সাক্ষরতাগত জনসংখ্যা, জন্ম মৃত্যুর হার সম্পর্কিত তথ্য, মৌজা থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত সমগ্র তথ্য কিন্তু সংগ্রহ করা হয়। তাহলে কি হলো, এই যে জনগণনা কিভাবে করা হয়? দেখো, নারী পুরুষ কিন্তু জনগণনা করা হয়, ঠিক আছে, আবার বয়স, ধর্ম, ভাষা ইত্যাদির ভিত্তিতেও জনগণনা করা হচ্ছে। কতজন কর্মী আহ, কাজের সাথে যুক্ত, আর কতজন কাজের সাথে যুক্ত নয় অর্থাৎ অকর্মী। তাহলে কতজন কর্মী রয়েছে, অকর্মী রয়েছে। পেশা অনুযায়ী কিন্তু জনসংখ্যাও করা হয়। এছাড়া সাক্ষরতার হার কিন্তু লক্ষ্য করা হয় জনসংখ্যাতে।
ঠিক আছে? মৃত্যু হার, জন্ম হার সবই কিন্তু জনগণনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তোমরা মাথায় রাখবে বিষয়গুলো। আচ্ছা, এরপরে রয়েছে দেখো জনসংখ্যা বৃদ্ধি ও ধারণযোগ্য উন্নয়ন। জনসংখ্যা বৃদ্ধি কি? দেখো দিনের পর দিন আমাদের এই পৃথিবীতে কিন্তু জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে, তাই না? এই মুহূর্তে পৃথিবীতে কিন্তু জনসংখ্যা রয়েছে প্রায় 700 কোটিরও বেশি, এবং 2050 সালে নাগাদ যা দাঁড়াবে কত বলতো? 900 কোটিরও বেশি। তাহলে জনসংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়ছে। সেই তুলনায় কিন্তু আর জনসংখ্যা বাড়লে অন্যান্য যে জিনিসের যে বাড়ার ক্ষমতা সেগুলো কি বাড়ছে? বাড়ছে না। উল্টো দিকে পরিবেশ ধ্বংস হচ্ছে, বাসস্থান করার জন্য মানুষ গাছপালা কাটছে, চাষবাসের জন্য বনভূমি কেটে কিন্তু সেখানে মানুষের খাদ্য উৎপাদনের জন্য চাষবাসটা বাড়ানো হচ্ছে, তাই না? এই যে বর্ধিত জনসংখ্যার জন্য বর্তমানের তুলনায় আরো বেশি প্রয়োজন কি হবে তাহলে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্কুল, কলেজ, হাসপাতাল, পানীয় জল সমস্ত জিনিসেরই কিন্তু তোমার চাহিদা বর্তমানে বেড়ে যাবে। দেখো এই যে পৃথিবীতে জনসংখ্যা প্রায় 700 কোটি জনসংখ্যার মধ্যে বর্তমানে ভারতেই কিন্তু রয়েছে 140 কোটি জনসংখ্যা। বর্তমানে ভারতবর্ষ কিন্তু চায়নাকে ছাপিয়ে গিয়ে 1 নম্বর স্থানে এসে জনসংখ্যার বিচারে। বিশ্বের সব থেকে জনসংখ্যা বেশি তাহলে কোন দেশে বর্তমানে? ভারতে। আগে ছিল চীন, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো জনসংখ্যা বৃদ্ধির কারণে যে সমস্যাগুলো দেখা দেয়। দেখো অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি হলে কি কি সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে? এক, কৃষি জমি, বনভূমি ও পানীয় জল কিন্তু হ্রাস পাবে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের যে কৃষি জমি সেটাকে হ্রাস পাবে। কি করে হ্রাস পাবে? মানুষ বাড়লে তার বাসস্থানও প্রয়োজন। তার বাসস্থানটা কোথায় হবে? নিশ্চয়ই জমির উপরে তার ঘর বাড়ি যে উঠবে, শহর গড়ে উঠবে। তাহলে কৃষিক্ষেত্র, বনভূমি কিন্তু অনেকাংশে হ্রাস পেয়ে যাবে। পানীয় জল, পানীয় জল তো একটু সংরক্ষিত জল, যেটা ভৌমজল হিসেবে আমরা পান করি, সেই জলও কিন্তু দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। এটি কিন্তু বর্তমানে পৃথিবীর কাছে একটি গুরুত্বপূর্ণ সমস্যা, এই পানীয় জল। বিশেষ করে আফ্রিকা, আহ, মধ্য এশিয়া এইসব অঞ্চলগুলিতে জলের কিন্তু হ্রাস বর্তমানে লক্ষ্য করা গেছে, যা সারা বিশ্বের কাছে একটি কিন্তু চিন্তার বিষয়। নাম্বার 2, দূষণ বৃদ্ধি পাবে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। তারপরে মানুষের অপুষ্টি, অনাহার থেকে শুরু করে উন্নয়নের গতি মন্তর হয়ে যাবে, তাই না? সর্বোপরি পৃথিবীতে কিন্তু যে দূষণ রয়েছে সেই দূষণ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ফলে পৃথিবী আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, অক্সিজেনের মাত্রা দিনের পর দিন কমে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেড়ে যাবে, তাই তো? আচ্ছা, নাম্বার 3, অপুষ্টি ও অনাহার বৃদ্ধি। জনসংখ্যা বাড়ার সাথে সাথে পৃথিবীতে যে গরিব দেশগুলো রয়েছে তাদের কিন্তু অপুষ্টি ও অনাহার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? দেখো জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় কিন্তু খাদ্যের উৎপাদনটাও করতে পারছে না সেই সব গরিব দেশগুলি। ফলে খাবারের উপরে চাপ পড়ার ফলে মানুষ একবেলা খেয়ে কোনো রকমে বেঁচে আছে। তাহলে সেটা কি হলো? অপুষ্টি হলো বা অনাহারে তারা দিন কাটাচ্ছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু গুরুত্বপূর্ণ একটি সমস্যা হলো অপুষ্টি ও অনাহারের বৃদ্ধি। নাম্বার 4, উন্নত ও গরিব দেশগুলির মধ্যে ভেদাভেদ বৃদ্ধি হবে। পৃথিবীতে উন্নত দেশগুলি কি কি? যেমন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এগুলো উন্নত দেশ। এবং অপরদিকে গরিব দেশগুলি বাংলাদেশ, তারপরে আফ্রিকার বিভিন্ন দেশ রয়েছে, তাই না? এই দেশগুলোর মধ্যে কিন্তু বিভেদ সৃষ্টি হবে। একটি দেশ তার উন্নয়নের কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যাবে, আরেকটা দেশ কিন্তু পয়সার অভাবে বা বিভিন্ন জনসংখ্যা বৃদ্ধির কারণে যে সমস্যাগুলো দেখা যায় তার ফলে কিন্তু গরিব থেকে আরো দিনের পর দিন আরো গরিব হবে। তাহলে উন্নত আর গরিব দেশের মধ্যে কিন্তু একটা ভেদাভেদ সৃষ্টির সম্মুখীন হবে, তাই না? নাম্বার 5, উন্নয়নের গতি মন্তর হয়ে যাবে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোনো একটি দেশের উন্নয়ন কিন্তু বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে? তার ফলে এই যে সমস্ত সরকারের যে চাপ সেটি কিন্তু জনসংখ্যার নিয়ন্ত্রণের উপরে পড়ে। উন্নয়নমুখী যে সরকার হবে সেই উন্নয়নমুখী সরকার কিন্তু জনসংখ্যার প্রবল চাপ সামলাতে না পেরে কিন্তু দিশেহারা হয়ে যায়। ফলে সরকারের যে উন্নয়নের গতি সেটি কিন্তু মন্থর হয়ে যায়। নাম্বার 6, ইম্পর্টেন্ট,
বেকারত্ব বৃদ্ধি পায়। দেখো, আগে একটা আহ, চাকরির জন্য কিন্তু 10 জন লাইনে দাঁড়াতো। এখন দেখবে একটা চাকরির জন্য 1 লক্ষ লোক কিন্তু লাইনে দাঁড়াচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে, জনসংখ্যা যত বাড়ছে মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে কারণগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এগুলো কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে এই সমস্যাগুলো কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এই ছবিগুলো তুমি দেখো, কলকারখানায় বৃদ্ধি, বিভিন্ন উৎপাদনে বৃদ্ধির ফলে দূষণ সৃষ্টি হচ্ছে, গাছপালা কেটে কৃষি জমি তৈরি করার ফলে পরিবেশ কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা বেকারত্ব মেটানোর জন্য, একটা চাকরির জন্য কত লাইন পড়ছে দেখো। এবং মানুষ কিন্তু গরিব দেশে এই অনাহার বা অপুষ্টিতে কিন্তু ভুগছে, তাই না? এগুলি সবই হলো জনসংখ্যা বৃদ্ধির কারণে কিছু কিছু সমস্যা। ভবিষ্যতে অতিরিক্ত এই যে জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজন মেটাতে হবে পৃথিবীর পরিবেশের সম্পদ থেকে। তাহলে আমরা কি জানলাম যে জনসংখ্যা বৃদ্ধির ফলে সমস্যাগুলো কি হচ্ছে। তাহলে এই যে সমস্যাগুলো মেটাতে হবে কিভাবে, পরিবেশের সম্পদ থেকে কিন্তু মেটাতে হবে। অথচ পরিবেশের এই সম্পদ কিন্তু সীমিত। আমরা সকলেই জানি যে পরিবেশে যে সম্পদ থাকে সেগুলো কিন্তু সীমিত। যেভাবে সম্পদ ব্যবহার বৃদ্ধি পেয়েছে তাতে আগামী দিনে অনেক সম্পদ কিন্তু শেষ হবে। কিছু সম্পদ আবার শেষও হবে না। যেগুলো পুনর্ভব সম্পদ, পুনরায় ফিরে ফিরে আসে, সেই সম্পদ কিন্তু শেষ হবে না। কিন্তু যেগুলো গচ্ছিত সম্পদ, সেই গচ্ছিত সম্পদ কিন্তু দিনের পর দিন শেষ হয়ে যাবে। অনেক সম্পদ যেমন শেষ হয়ে যাবে, ঠিক তেমনি পরিবেশ হবে ভীষণভাবে দূষিত, বা বসবাসের কিন্তু এক কথায় অযোগ্য হয়ে উঠবে এই পরিবেশ। তাহলে এই পরিবেশ অযোগ্য হওয়ার পিছনে কিন্তু এই যে মানুষেরই যে কাজগুলি, সেই কাজগুলি কিন্তু দায়ী। অতএব ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোরটাই বর্তমান প্রজন্মের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ। তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তাদেরও তো সুস্থ পৃথিবী দেওয়া দরকার, আমাদের দায়িত্ব। তাহলে বর্তমান প্রজন্মের কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ যে পরবর্তী প্রজন্মকে সুস্থ পৃথিবীটা উপহার দেওয়া। তাই ধারণযোগ্য উন্নয়ন ছাড়া কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখা সম্ভব নয়। এবারে তোমাদের মনে হতেই পারে এই যে ধারণযোগ্য উন্নয়ন, সেটা আবার কি, তাই তো? দেখি চলো, ধারণযোগ্য উন্নয়ন কি। ধারণযোগ্য উন্নয়নের ইংলিশ হলো স্টুডেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি না করে বর্তমানে প্রজন্মের যে চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকেই আমরা কি বলবো, ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন। এক কথায় কি, যে আমরা যে সম্পদ ব্যবহার করছি সেটা যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করে যেতে পারি, সেটাই কিন্তু হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। আমরা আমাদের প্রয়োজন তো মেটাবই, সাথে সাথে পরবর্তী প্রজন্ম যাতে সেই সুবিধাটা পায় সেটাও কিন্তু আমাদেরই লক্ষ্য রাখতে হবে, তাই না? এটাই কিন্তু হলো ধারণযোগ্য উন্নয়ন। 1987 সালে সম্মিলিত জাতিপুঞ্জ থেকে পরিবেশ সংক্রান্ত যে ব্র্যান্ডল্যান্ড রিপোর্ট পেশ করা হয়েছিল বা প্রকাশিত করা হয়েছিল, সেখানেই প্রথম এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয়? 1987 সালে যে জাতিপুঞ্জের যে পরিবেশ সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছিল সেখানে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি উল্লেখ করা হয়। এবারে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি কে প্রথম প্রকাশ করেন? নরওয়ের প্রধানমন্ত্রী GH বান্ডারল্যান্ড কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কথাটি সেটি কিন্তু প্রথম তুলে ধরেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ধারণযোগ্য উন্নয়ন কি। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন 2 নম্বর বা 3 নম্বরে আসতেই পারে যে ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। আচ্ছা, এরপরে দেখো দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ। আমরা জনসংখ্যা বৃদ্ধির ফলে সমস্যাগুলো কি কি সেটা তো দেখলাম। এবারে পৃথিবীতে যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার কারণগুলো কি কি। আমাদের ভারতবর্ষেও কিন্তু গত 10 বছরে জনসংখ্যা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে, তাই না? বর্তমানে প্রায় 140 কোটির দেশ হয়ে গেছে ভারতবর্ষ। কিন্তু 2011 সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি। এই যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার কারণগুলো কি কি। দেখো, 1 নম্বর হচ্ছে গ্রামাঞ্চলে অল্প বয়সে বিবাহ। দেখো, এখনো কিন্তু ভারতবর্ষের মধ্যে অনেক জায়গায় রয়েছে যেখানে কিন্তু গ্রামাঞ্চলে মেয়েদের 12, 15 বা 18 বছরের মধ্যেই কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয়।
সরকারের তরফ থেকে এই আইন করে সেটা বর্তমানে বন্ধ করা হয়েছে। তাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রামাঞ্চলে অল্প বয়সে বিবাহ দেওয়ার ফলে কিন্তু জনসংখ্যা দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। নাম্বার ২, মেয়েদের সামাজিক মূল্য ও মর্যাদার অভাব। মেয়েদের কিন্তু সামাজিক যে মূল্যবোধ বা সমাজে যে তাদের অধিকার, সেই অধিকার সম্পর্কে কিন্তু তাদের সঠিকভাবে ধারণা দেওয়া হয় না। তাদের কিন্তু দমিয়ে রাখা হয়। তাই না? পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু কায়েম করার একটা চেষ্টা চলে, যার ফলে কিন্তু জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। নাম্বার ৩, ১৫ থেকে ৪০ বছর বয়স্ক যুব জনগোষ্ঠীর আধিক্য। আমাদের দেশে ১৫ থেকে ৪০ বছরের যে যুবক, যে বয়স্ক লোকজন, তাদের কিন্তু জনসংখ্যা সবথেকে বেশি রয়েছে। নাম্বার ৪, পুত্র সন্তানের প্রতি প্রবল আকাঙ্ক্ষা। দেখো আগেকার দিনে পুত্র সন্তানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কারণে কিন্তু ভারতের জনসংখ্যাটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কাজের বা বাবা-মাকে কাজের হেল্প করা বা চাষবাসে সাহায্য করার জন্য কিন্তু এরকম পুত্র সন্তানের আকাঙ্ক্ষা জনসংখ্যা বাড়িয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার ৫ কি? যৌথ পরিবার প্রথা। দেখো এখনো কিন্তু ভারতবর্ষে অনেক বা পরিবার রয়েছে যেখানে কিন্তু যৌথভাবে থাকা হয়। বা একসাথে অনেক ফ্যামিলি একসাথে ২০ জন ৩০ জন কিন্তু একটা ঘরের মধ্যে রয়েছে। তাহলে এই যে যৌথ পরিবার প্রথা, এর ফলেও কিন্তু দ্রুত জনসংখ্যা ভারতবর্ষে বৃদ্ধি পেয়েছে। দেখো এই যে ভারতবর্ষে কিন্তু জনসংখ্যা বর্তমানে প্রায় ১৪০ কোটি ছাপিয়ে গেছে। জনসংখ্যা কিন্তু হু হু করে বেড়ে চলেছে। আর কি কি কারণ রয়েছে বৃদ্ধির? ৬, সর্বজনীন ও নারী শিক্ষা প্রসারের অভাব। নারীদের শিক্ষার আলোতে আলোকিত না করা, তারা জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা হচ্ছে সেগুলো সম্পর্কে যদি অবহিত না হয় বা না জানে, তাহলে কিন্তু জনসংখ্যা দিনের পর দিন বেড়ে চলবে। তাই না? সর্বোপরি সমস্ত মানুষের যে শিক্ষা, সমস্ত স্তরের মানুষের যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষার অভাবে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়। নাম্বার ৭, আধুনিক স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার উন্নতি। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত হয়ে গেছে যে মানুষ কিন্তু সহজে মৃত্যুবরণ করে না। বা কোনো একটা অসুস্থ হলো, তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে বা নার্সিং হোমে নিয়ে যাওয়ার মাধ্যমে সে কিন্তু আবার বেঁচে গেল। তাই না? এটা হয় তো? তাহলে এই যে মোডালিটি বা এই যে মৃত্যুবরণের যে প্রবণতা, সেটা কিন্তু আস্তে আস্তে একটু অনেকটা হলেও কমছে। ফলে জনসংখ্যা কিন্তু একদিকে যেমন বাড়ছে, অন্যদিকে পরিবেশের উপরে কিন্তু তার চাপ একটা বা ভারসাম্য নষ্ট হওয়ারও সম্ভাবনা থেকে যাচ্ছে। নাম্বার ৮, প্রাকৃতিক বিপর্যয় ও মহামারী রোধ। বর্তমানে বিভিন্ন যে প্রাকৃতিক বিপর্যয় বা মহামারী রোধের টিকা আবিষ্কার করা হয়েছে। তার ফলে খুব সহজে কিন্তু মানুষ কোনো মহামারীতে বা রোগে কিন্তু মৃত্যু হয় না। আগেকার দিনে কি হতো? কলেরা হলো বা অন্যান্য কোনো মহামারী হলো, সেখানে কিন্তু একসাথে ১,০০,০০০, ২,০০,০০০ বা ১,০০,০০,০০০ বেশি কিন্তু মানুষ মারা যাচ্ছে। বর্তমানে কিন্তু তেমন হয় না। তাই না? আচ্ছা, ৯, কৃষি, শিল্প এবং শহর নগরের দ্রুত বিকাশ ও উন্নতি। ভারতবর্ষ সমস্ত ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আরো উন্নতি করছে। তাই ভারতবর্ষ কিন্তু উন্নয়নশীল একটি দেশ। ফলে শহরের সংখ্যা বাড়ছে, কৃষি, শিল্প সমস্ত দিকেই কিন্তু উন্নতি লাভ করছে। ফলে জনসংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। নাম্বার 10, বিপুল শরণার্থী আগমন ও বেআইনি অনুপ্রবেশ। দেখো আমাদের সাথে কিন্তু অনেক দেশের বর্ডার কিন্তু রয়েছে। তাই না? বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটানের রয়েছে, আফগানিস্তানের কিছুটা অংশ রয়েছে, পাকিস্তানের অনেক অংশ রয়েছে। এই যে বর্ডারের থেকে কিন্তু অনেক শরণার্থী আগমন ঘটেছে আমাদের দেশে। ফলে আমাদের দেশে কিন্তু জনসংখ্যাটা উপরে চাপ পড়ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার বেআইনি ভাবেও কিন্তু অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু গিয়ে অবস্থান করছে। ফলে পরোক্ষভাবে কিন্তু এই ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই না? তাহলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণগুলো সম্পর্কে জানলাম আমরা, এবং এই বৃদ্ধির কারণে কি কি সমস্যা হয় সেই সম্পর্কেও কিন্তু আমরা জানলাম। তাই তো? আচ্ছা, ২০১১ সালের জনসংখ্যা সংক্রান্ত কিছু তথ্য। আমরা তোমাদের আগেই বলেছি যে লাস্ট বা সর্বশেষ সেন্সাস বা আদমশুমারি কবে হয়েছিল? ২০১১ সালে। তাই না? দেখো এই যে ভারতের জনগণনা কত সালে? ২০১১ সালে। এই ২০১১ সালে ভারতের জনসংখ্যার মধ্যে মোট জনসংখ্যা যেমন আছে, জনসংখ্যা বৃদ্ধি যেমন আছে, সাক্ষরতার হার যে রয়েছে, নারী পুরুষের অনুপাত রয়েছে, আর কি রয়েছে? যে প্রাপ্তবয়স্ক বা কর্মী রয়েছে যারা, তাদের কত পার্সেন্ট রয়েছে কাজের সাথে যুক্ত,
ইত্যাদি কিন্তু সমস্ত এই সেন্সাসের মধ্যে পড়ে। আমরা 2011 সালের যে সেন্সাস রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে কিন্তু এবার আলোচনা করব। মোট জনসংখ্যা, ভারতে মোট জনসংখ্যা 121.02 কোটি। তাহলে এটা কিন্তু 2011 সালে, কিন্তু বর্তমানে প্রায় 140 কোটি ছাপিয়ে গেছে, তাই না? চীনকে কিন্তু ভারত ছাপিয়ে গেছে। পৃথিবীর 17.50% লোক ভারতে বাস করে। পৃথিবীর যদি টোটাল 100% লোক থাকে তার মধ্যে 17% লোকই কিন্তু কেবলমাত্র ভারতেই অবস্থান করছে। ভারতের মোট জনসংখ্যার 62.30 কোটি হলো পুরুষ এবং 58.71 কোটি হলো মহিলা, অর্থাৎ 51% পুরুষ এবং 48% কিন্তু হলো মহিলার সংখ্যা। তাহলে ভারতে পুরুষের সংখ্যা একটু বেশি, তাই তো? আচ্ছা, এরপরে তাহলে আমরা 1 নম্বর কি দেখলাম, মোট জনসংখ্যা ভারতে কত। আচ্ছা বলো তো, ভারতবর্ষের, তোমরা কিন্তু আগে পড়ে এসেছো এগুলো, ভারতবর্ষের কোন রাজ্যে জনসংখ্যা সব থেকে বেশি, মোট জনসংখ্যা সব থেকে বেশি? ভেরি গুড, উত্তরপ্রদেশে কিন্তু জনসংখ্যা সব থেকে বেশি, তাই না? এবং মোট জনসংখ্যা সব থেকে কম কোন রাজ্য বলো তো? ভেরি গুড, জনসংখ্যা কম কিন্তু হলো সিকিম রাজ্য। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় শর্ট প্রশ্ন আসলে, যে জনসংখ্যা সব থেকে বেশি ভারতের কোন রাজ্যে, উত্তরপ্রদেশ, এবং সব থেকে কম কিন্তু সিকিম। এরপরে জনসংখ্যা বৃদ্ধির হার সম্পর্কে জানবো আমরা। 2001 থেকে 2021 সালে যে সেন্সাসটা করা হয়েছিল, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কিন্তু 17.64%, অর্থাৎ বছরে কিন্তু 1.76% হারে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিগত 10 বছরে মোট জনসংখ্যা প্রায় কিন্তু 18 কোটিও বেশি হয়ে গেছে। আমরা 2011-তে কি দেখেছিলাম, 121 কোটি, কিন্তু বর্তমানে 2021-এর পরে দেখছি আমরা যে জনসংখ্যা বেড়ে প্রায় হয়ে গেছে 140 কোটি, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো প্রাপ্তবয়স্ক ও নির্ভরশীল জনসংখ্যা। ভারতে 0 থেকে 14 বছর বয়সের জনসংখ্যা হলো 37 কোটি প্রায়, ঠিক আছে, অর্থাৎ 30%। এবং 60 ঊর্ধ্ব লোক, অর্থাৎ 60 ঊর্ধ্ব মানুষের জনসংখ্যা কিন্তু 10 কোটিরও বেশি। তাহলে 0 থেকে 14 বছর, অর্থাৎ শিশুদের কিন্তু যে জনসংখ্যা সেটি কিন্তু প্রায় 37 কোটি, এবং 60 ঊর্ধ্ব যে বয়স্ক লোক তাদের জনসংখ্যা কিন্তু প্রায় 10 কোটিরও বেশি, ঠিক আছে। অতএব মোট নির্ভরশীল জনসংখ্যা হলো 48.07 কোটি, অর্থাৎ 39.7% কিন্তু হলো ভারতে নির্ভরশীল জনসংখ্যা। 15 থেকে 59 বছরের নির্ভরশীল নয়, প্রাপ্তবয়স্ক এমন জনসংখ্যা হলো 72 কোটি। তাহলে আমরা কি দেখলাম, যে প্রাপ্তবয়স্ক যারা নির্ভরশীল জনসংখ্যার মধ্যে পড়ছে তাদের সংখ্যাটা, তাই তো? এরপরে রয়েছে সাক্ষরতা, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, ভারতের গড় সাক্ষরতার হার কিন্তু 74.04%, ভেরি ইম্পর্টেন্ট। ভারতে সাক্ষরতার গড় হার 74.04%। এর মধ্যে পুরুষদের সাক্ষরতার হার কিন্তু সব থেকে বেশি, 82.14%, এবং মহিলা জনসংখ্যার সাক্ষরতার হার কিন্তু 100%-এর মধ্যে 100 মহিলার মধ্যে 65% যেমন সাক্ষরতা রয়েছে, ঠিক তেমনি 100 জনের মধ্যে 82 জন কিন্তু রয়েছে পুরুষ জনসংখ্যা, অর্থাৎ 100%-এর মধ্যে 82% কিন্তু হলো সাক্ষরতার হার। এবং ভারতের গড় সাক্ষরতার হার সব থেকে গড় কত, 74.04%। এবারে তোমরা আমাকে বলো তো, যে ভারতবর্ষে কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? ভেরি গুড, কেরালায় কিন্তু ভারতবর্ষের মধ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি, তাই না? কেরালায় ম্যাক্সিমাম 95 থেকে 96% মানুষই কিন্তু স্বাক্ষর, ঠিক আছে। এবং সাক্ষরতার হার কম কোথায় বলতো, ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য সাক্ষরতার হার কম? ভেরি গুড, বিহার। তাহলে তোমরা কিন্তু দুটি জিনিস মনে রাখবে, যে সাক্ষরতার হার কেরলে সব থেকে বেশি এবং সাক্ষরতার হার কম হচ্ছে কিন্তু বিহার। আচ্ছা, এরপরে রয়েছে দেখো কর্ম অনিযুক্ত জনসংখ্যা। মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 40% হলো অনিযুক্ত এবং 60% হলো কিন্তু নিযুক্ত।
তাহলে কি হলো, 100%-এর মধ্যে 40% লোক কিন্তু কর্মে অনুযুক্ত এবং 60% লোক কিন্তু নিযুক্ত, এবং এটি কি প্রাপ্তবয়স্ক কিন্তু এরা। ঠিক আছে। আর জনঘনত্ব কি বলছে, ভারতের গড় জনঘনত্ব 382 জন বর্গ কিমি, অর্থাৎ পার বর্গ কিমিতে, আচ্ছা, এক কিমিতে জনসংখ্যা কতজন রয়েছে, 382 জন কিন্তু এটা গড়। ঠিক আছে। এবং ভারতের গড় যে আয়ুষ্কাল সেটা হচ্ছে 67.74, অর্থাৎ 67 বছর কিন্তু ভারতের যে মানুষের গড় আয়ু। ঠিক আছে। শিশু মৃত্যুর হার 1000 জনে কিন্তু 44 জন শিশু কিন্তু ভারতে মারা যায়। জন্মানোর 1 বছরের মধ্যে মৃত্যু হওয়া শিশুদের হিসাব, এই হিসাব অনুযায়ী প্রতি 1000 জন্মানো শিশুর মধ্যে 44 জন কিন্তু মারা যায়। এই যে বললাম শিশু মৃত্যুর হার প্রতি 1000 জনে কতজন মারা যায়, 44 জন। কোথায় কোথায় বেশি মারা যায় এটিও কিন্তু ইম্পর্টেন্ট। হরিয়ানা এবং রাজস্থানের কন্যা শিশু মৃত্যুর হার কিন্তু সব থেকে বেশি। আচ্ছা, তাহলে জনঘনত্ব বিষয়টা কি বুঝলে, যে প্রতি বর্গ কিমিতে কতজন মানুষ বাস করে। তাহলে গড় কত কত, 382 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনে রাখবে যে ভারতের গড় জনঘনত্ব কত, 382 জন পার বর্গ কিমি। এবারে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে ভারতের কোন রাজ্যে, ভেরি গুড, বিহারে। এবং দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ জনঘনত্বে দ্বিতীয়। যদি বলে জনঘনত্বের সব থেকে কম, মানে জনঘনত্ব কম রয়েছে কোন রাজ্যে, তাহলে তোমাদের উত্তর কি হবে বলো তো, ভেরি গুড, অরুণাচল প্রদেশে কিন্তু জনঘনত্ব খুবই কম। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নারী পুরুষের অনুপাত। ভারতের মোট জনসংখ্যার 51.48% হলো পুরুষ এবং 48.52% হলো নারী। এটা আমরা আগেই পড়ে এসেছিলাম। কেরলে কিন্তু নারী পুরুষের অনুপাত সব থেকে বেশি, 1000 জনের 1048 জন কিন্তু রয়েছে এরকম। এবং হরিয়ানা সব থেকে নারী পুরুষের অনুপাত কম, 1000 জন পুরুষের মধ্যে কিন্তু 877 জন কি রয়েছে, মহিলা। তাহলে তোমরা নারী পুরুষের অনুপাত যখন পড়বে তখন কিন্তু খুব ভালো করে এটা পড়বে যে নারী পুরুষের অনুপাত সব থেকে বেশি রয়েছে কোথায়, কেরলে। এবং নারী পুরুষের অনুপাত সব থেকে কম রয়েছে কোথায়, হরিয়ানায়। বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা শতকরা পরিমাণ 2011 সালের সেন্সাস অনুযায়ী দেখো, 1 নম্বর দেখো মোট কর্মনিযুক্ত জনসংখ্যা 31 কোটি, 2001-এর কিন্তু সেন্সাস অনুযায়ী। প্রাথমিক ক্ষেত্রে কৃষি খনির সাথে যুক্ত 57.2% এবং গৌণ ক্ষেত্রে যেমন শিল্প, নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু 17% মানুষ জড়িত, এবং প্রগৌণ ক্ষেত্র 15% এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু মানুষ 10% জড়িত রয়েছে। এগুলো কিন্তু হলো কি কর্মনিযুক্তির ভিত্তিতে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে স্টুডেন্ট যে জনসংখ্যার বৃদ্ধির পর্যায়। জনসংখ্যা বৃদ্ধি পর্যায় অর্থাৎ হঠাৎ করে কিন্তু কোনো একটি বছরে জনসংখ্যা বেড়ে গেছে, আবার কোনো একটি বছরে জনসংখ্যা কমে গেছে, সেই বিষয়টা কিন্তু। ঠিক আছে। 1901 থেকে 2001 সাল পর্যন্ত ভারতে 12টি আদমশুমারিতে 23 থেকে 84 কোটি জনসংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 121 থেকে 120 কোটির কাছে কিন্তু পৌঁছে গেছে। ভারতে জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসকে 4টি পর্যায়ে ভাগ করা যায়। কি কি ভাগ করা যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায়। এই 4টি পর্যায়ে কিন্তু ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসকে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে কি পড়ছে, দেখো 1901 থেকে 1991 প্রথম পর্যায়। দেখো এই যে গ্রাফের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, এই যে 1901 থেকে 1921 অব্দি, অর্থাৎ এই অব্দি একটা পর্যায়। ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে প্রথম 20 বছরের বৃদ্ধির হার অত্যন্ত মন্থর। দেখো বৃদ্ধির হার কিন্তু দেখো একদমই প্রায় মন্থর, প্রায় বৃদ্ধি নেই বললেই চলে, তাই না। মোট জনসংখ্যার মাত্র 1 থেকে 29 কোটি বৃদ্ধি পায়। 1921 সালে জনসংখ্যার হ্রাস পেয়ে ঋণাত্মক হয়ে যায়। দেখো জনসংখ্যার হার কিন্তু কিছুটা হলেও নিচের দিকে নেমেছে, তাই না। আচ্ছা, দ্বিতীয় কি রয়েছে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 1921 থেকে 1951 অব্দি, অর্থাৎ এই অব্দি। এই 3 দশকে জনসংখ্যা 11 থেকে 13 অর্থাৎ কোটি, অর্থাৎ 31% হারে কিন্তু ধীর গতিতে কিন্তু বৃদ্ধি পেয়েছে। 29
থেকে 90 কোটি, 36 থেকে 11 কোটি কিন্তু হয়েছে এই দ্বিতীয় পর্যায়ে। মোট জনসংখ্যা 19 থেকে 92 কোটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তৃতীয় পর্যায়ে কবে হয়েছে? 1951 থেকে 1981। পরবর্তী কিন্তু আবার 30 বছর। স্বাধীনতা লাভের পরবর্তী 30 বছরে 13, 31, 24 এবং 66% হারে অতি দ্রুত জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 68 থেকে 33 কোটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জনবিস্ফোরণ কিন্তু ঘটেছে কোন সময়ে? তৃতীয় পর্যায়ে। যদি বলে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কোন পর্যায়ে জনবিস্ফোরণ ঘটেছে? তৃতীয় পর্যায়ে। চতুর্থ পর্যায়ে কি? 1981 থেকে 2011 সাল অব্দি। 1981 সালের পর থেকে জনসংখ্যা বৃদ্ধির ঊর্ধ্বমুখী গতি কিন্তু নিম্নমুখী হয়েছে। এর আগের সময় কি ছিল? জনবিস্ফোরণ। তাহলে আস্তে আস্তে কিন্তু কমছে সেটা। 24 থেকে 66 থেকে 17.64% কিন্তু হয়ে যায়। যদিও মোট 52 থেকে 68 কোটি জনসংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে কত হয়েছে? 121 কোটির কাছে কিন্তু পৌঁছে গেছে। তাহলে এটাই হলো কিন্তু ভারতের জনসংখ্যা বৃদ্ধির পর্যায়। তাহলে তোমরা আজকে জনসংখ্যার বৃদ্ধির যে সেন্সাস রয়েছে বা জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল ইত্যাদি সম্পর্কে কিন্তু বিস্তারিত জানলে, তাই না? আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এই জনসংখ্যার আমরা ঘনত্ব সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ পার্ট 2 তে আমরা কি নিয়ে আলোচনা করব? জনঘনত্ব সম্পর্কে। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো চলো আমরা একটু দেখে নিই। আদমশুমারির ব্যুৎপত্তিগত অর্থ কি? বলো, তোমরাই বলো। ভেরি গুড, জনগণনা। ভারতে জনগণনা প্রথম শুরু হয় কবে? 1781-তে। এবং সর্বশেষ হয় কবে? ভেরি গুড, 2011 সালে। স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেন্টাল ডেভেলপমেন্ট কাকে বলে? তোমরা আশা করি বলতেই পারবে। বলো তাহলে। ভেরি গুড। পরিবেশের সম্পদ সীমিত, সেই সম্পদ কিন্তু আমাদের মেটানোর পরে পরবর্তী প্রজন্মকে যাতে সুষ্ঠুভাবে রেখে যেতে পারি, সেই ব্যবহারটাকে আমরা কি বলবো? স্থিতিশীল উন্নয়ন। ভারতের গড় সাক্ষরতার হার কত? ভেরি ইম্পর্টেন্ট, বলো। 4 নম্বর প্রশ্ন। ভেরি গুড, 74.04% হচ্ছে গড় সাক্ষরতার হার। সাক্ষরতার হার সব থেকে বেশি ভারতের কোন রাজ্যে? বলো। 5 নম্বর। ভেরি গুড, কেরালাতে। নারী পুরুষের অনুপাত সব থেকে বেশি কোন রাজ্যে? বলো। ভেরি গুড, এটাও কিন্তু কেরালাতে। সব থেকে কম যদি বলে নারী পুরুষের অনুপাত কোথায়, তাহলে কি হবে উত্তর? বাহ, হরিয়ানাতে। জনঘনত্ব সব থেকে বেশি ভারতের কোন রাজ্যে? বাহ, ভেরি গুড, বিহারে। দ্বিতীয় স্থানে কে রয়েছে? পশ্চিমবঙ্গ। এবং যদি বলে জনঘনত্ব কম কোথায়, তখন কি হবে উত্তর? অরুণাচল প্রদেশ। নাম্বার 8 কি রয়েছে? যে কোন রাজ্য ভারতের মধ্যে মোট জনসংখ্যা বেশি? অর্থাৎ সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে ভারতের কোন রাজ্যে? বলো। বাহ, উত্তরপ্রদেশ। আর 9 নম্বর কি রয়েছে? কোন রাজ্যে ভারতের মধ্যে মোট জনসংখ্যা কম? কি হবে উত্তর? ভেরি গুড, সিকিম কিন্তু হলো জনসংখ্যা কম। এর পরবর্তী 10 নম্বর প্রশ্ন দেখো, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো। এটা কিন্তু 5 নম্বরের পরীক্ষায় আসতে পারে। বিভিন্ন কারণগুলো নিয়ে কিন্তু তোমরা আলোচনা করবে, ঠিক আছে? যেগুলো একটু আগেই তোমরা পড়লে, তাই তো? আচ্ছা, এবং ভারতের যে জনসংখ্যা বৃদ্ধি তো একটা আলোচনা করবেই, সাথে সাথে আরো একটা প্রশ্ন তোমরা মনোযোগ দিয়ে পড়বে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভারতে বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এটাও কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে স্টুডেন্ট, সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। এর পরবর্তী ক্লাসে আমি ভারতের যে জনঘনত্ব রয়েছে সেই জনঘনত্ব নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।